বাংলাদেশ বিমান লুটেপুটে খাওয়ার অভিযোগ, স্বৈরাচার শেখ হাসিনা দুঃশাসনের প্রতিচ্ছবি ক্যাপ্টেন ইশতিয়াকের পরিবার। বন্যায় ভেসেছে মৌলভীবাজারে কৃষকের স্বপ্ন, ফসলি জমি তলিয়ে পচে গেছে ধান, চরম দুর্ভোগে প্রান্তিক কৃষক। 250 শয্যায় উন্নীত হলেও পুরনো জনবলেই চলছে লালমনিরহাট সদর হাসপাতাল, প্রশ্ন উঠছে সেবার মান নিয়ে, ভোগান্তিতে রোগীরা। আজ থেকে খুলছে আশুলিয়ার সব পোশাক কারখানা, নিরাপত্তা দেবে পুলিশ, র্যাব, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা। এবং ইংলিশ প্রিমিয়ার লিগে জয় পেয়েছে লিভারপুল, চেলসি ড্র, স্প্যানিশ লা লিগায় এমবাপ্পের জোড়া গোলে জিতেছে রিয়াল মাদ্রিদ। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালে, সঙ্গে আছি আমি লিনিয়া আফরোজ। এবারে বিস্তারিত। এটি একটি পরিবারের বাংলাদেশ বিমানের ভাগ্য বিধাতা হয়ে ওঠার গল্প। যেভাবে বাবা, ছেলে, নাতি, ছেলের বউ লুটেপুটে খেয়েছে, তা দেশের আর কোনো প্রতিষ্ঠানে হয়নি। স্বৈরাচার শেখ হাসিনার দুঃশাসনের এক প্রতিচ্ছবি ক্যাপ্টেন ইশতিয়াকের পরিবার। এরপরও বিমানে ডিরেক্টর ফ্লাইট অপারেশন পদের জন্য করা সংক্ষিপ্ত তালিকায় আছে ইশতিয়াকের নাম। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ইশতিয়াক সিন্ডিকেটের অনিয়ম ও দুর্নীতির খবর জানাচ্ছেন নিয়াজ মোর্শেদ। 1993 সালে বিতর্কিত নিয়োগ দিয়েই শুরু হয় ক্যাপ্টেন ইশতিয়াকের বৈমানিক কর্মজীবন। বাবা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ক্যাপ্টেন মনোয়ারের প্রভাব খাটিয়ে নিয়োগ পরীক্ষায় উতরে দিয়েছিলেন ছেলেকে। বাবারও আছে বিশেষ পরিচয়। বাংলাদেশের স্বাধীনতার পর শেখ মুজিবুর রহমানের আন্তর্জাতিক সফরগুলোতে পাইলট হিসেবে কাজ করতেন তিনি। বাবা ও আওয়ামী লীগের রাজনৈতিক প্রভাবে তরতর করে পদোন্নতি পান ইশতিয়াক। 2023 সালে অ্যাসোসিয়েশনের কর্মকর্তা হয়েও আইন ভেঙে হন চিফ অব প্ল্যানিং অ্যান্ড শিডিউলিং অফিসার, যাকে বলে চুরি চুরি আবার সিনাজুরি। নিয়োগ পেয়ে ইশতিয়াক বিমানের অপারেশনস ম্যানুয়ালটিও বদলে ফেলেন। আর সহযোগী ছিলেন ডিরেক্টর অফ ফ্লাইট অপারেশন ক্যাপ্টেন সিদ্দিকুর রহমান। তবে ছেলে সাদিফ হোসেনকে নিয়োগের ক্ষেত্রে দুখাটি সরেস ইশতিয়াক। বদলে ফেলেন বিমানের কৌশলগত অপারেশন ম্যানুয়ালও। জিইডি সার্টিফিকেটকে যোগ্যতার মাপকাঠিতে যুক্ত করেন, সেখানে স্বাক্ষর করেন ক্যাপ্টেন সুমাইলা হোসেন। পিছিয়ে ছিলেন না ক্যাপ্টেন ইশতিয়াকের স্ত্রী ক্যাপ্টেন শাহানাও। 2004-এ সিলেটে ফকার F-28 বিমান দুর্ঘটনায় তিনি জড়িত থাকার পরও 2018 পর্যন্ত চাকরিতে বহাল থাকেন ক্যাপ্টেন শাহানা। এছাড়া স্বৈরাচার পতন আন্দোলনের সময় 4 আগস্ট শেখ রেহানাকে বহনকারী বিশেষ ফ্লাইট BG-202 এর পাইলটও ছিলেন ক্যাপ্টেন ইশতিয়াক। অভিযোগের এই দীর্ঘ ফিরিস্তি জানিয়ে ক্যাপ্টেন ইশতিয়াকের সাথে কথা বলতে চাইলে মুঠোফোনে তিনি জানান, অফিস অনুমতি দিলেই কথা বলতে পারবেন। উনি আমাদের মিসেস বসরা আছেন, উনি বললে আমি ডেফিনেটলি আমার তো নিজস্ব কথা বলতে কোনো সমস্যা নাই। তার কথা অনুযায়ী বাংলাদেশ বিমানে গেলে জনসংযোগ কর্মকর্তা দেন নানা অজুহাত। স্যার, ক্যাপ্টেন ইশতিয়াকের সাথে আজকে একটু কথা বলা যাবে না? উনি কি নেই? ওটা আমি বলতে পারবো না, আমার উনি তো ওই অপারেশন বিল্ডিং এ বসেন। দয়া করে আগে ফোনে কথা বলে তারপরে পারমিশন নিয়ে তারপরে এসে। কোনো বক্তব্য না পেয়ে প্রতিবেদক ফিরে আসেন। পরের প্রতিবেদককে আবার জনসংযোগ কর্মকর্তা মুঠোফোনে জানান কি কি প্রশ্ন করা হবে তা লিখিত দিলেই উত্তর দিবেন। ক্যাপ্টেন ইশতিয়াকের সাথে আলাপ করতে ডাইরেক্টরের সাথে নোট দিতে চাচ্ছিলাম, তো ক্যাপ্টেন ইশতিয়াক বলছেন যে উনি হচ্ছে আপনি লিখিত কোশ্চেন আর পাঠান, উনি লিখিতভাবে আপনার উত্তর দিতে চাচ্ছেন। কিভাবে বললে কি হয় না হয় অনেক কিছু হয়। দুর্নীতি আর স্বজনপ্রীতির এত অভিযোগ থাকার পরও সম্প্রতি বিমানের ক্যান্সার এই ক্যাপ্টেন ইশতিয়াককে ডিরেক্টর ফ্লাইট অপারেশন পদের জন্য সংক্ষিপ্ত তালিকাভুক্ত করা হয়। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। নোয়াখালী, লক্ষ্মীপুর ও ফেনীর বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও দুর্ভোগ কাটেনি বানভাসীদের। দুর্গত এলাকায় দেখা দিয়েছে চর্মরোগ, ডায়রিয়া সহ পানিবাহিত নানা রোগ। খাদ্য বিশুদ্ধ পানির সংকটও চরমে। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে ফারিয়া ইসলামের ডেস্ক রিপোর্ট। নোয়াখালীতে বন্যা আক্রান্ত 8টি উপজেলার পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে, তবে সদর উপজেলার নানা জায়গায় এখনো পানিবন্দী থাকায় দুর্ভোগে স্থানীয়রা। ঘরের মধ্যে চৌকির উপরে বসে রয়েছে, এই অবস্থায় আমাদের শুকনো খাবারটা আসে, কিন্তু আমাদের রান্না করে যে কোনো খাবার খাবো এই ধরনের কোনো ব্যবস্থা নাই। তো বয়স্ক মহিলা শিশুদেরকে আমরা আশ্রয়কেন্দ্রে রেখে আসছি এবং চোর ডাকাতের ভয়ে আমরা বাড়িতে অবস্থান করতেছি। বের হতে কষ্ট, বাসায় থাকা কষ্ট। অনেকে আশ্রয়কেন্দ্রে আছে, আবার আমরা অনেকে আছি বাসায় আছি।
ফেনীতে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও ৬ উপজেলায় দেখা দিয়েছে পানিবাহিত নানা রোগ। ডায়রিয়া, চর্মরোগ সহ বিভিন্ন রোগ নিয়ে ফেনীর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি হচ্ছেন রোগীরা। এখানে আসলে পানিবাহিত রোগীগুলোই বাড়ছে। ডায়রিয়া প্রচুর রোগী, ১০০-র উপরে ডায়রিয়া রোগী থাকতেছে। আর এখানেও আমাদের যে সিট ক্যাপাসিটি তার চেয়ে অনেক গুণ বেশি, ৫ গুণ বেশি রোগী আছে। ঠান্ডাজনিত শ্বাসকষ্টের সমস্যাগুলাই মূলত বেশি। মৌলভীবাজারে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও মানুষের দুর্ভোগ কমছে না। ভয়াবহ বন্যায় ৫৫,০০০ পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেকের মাথা গোঁজার ঠাঁই বসতঘর ভেঙে গেছে। এলজিইডির ২১০ কিলোমিটার পাকা সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেঙে গেছে ৯টি সেতু ও কালভার্ট। এছাড়া কৃষি বিভাগের রোপা আমনের ক্ষতি হয়েছে ১৮৭ কোটি টাকা। এতে দিশাহারা কৃষক। ধান লাগাইছিলাম আমরা, পানিয়ে ১০-১২ দিন পরে বুড়াই লিছি। আমরা ঋণদান করিয়া ধান গৃহস্থ করছিলাম, এখন আমরা ধান গেছাইন পানিয়ে নিছে কি, এখন আমার কোনো উপায় নাই। আমার যে ক্ষতিটা হয়েছে, ক্ষতিটা ৪-৫ লাখ টাকা করে ক্ষতি হয়েছে। মনে হয় ক্ষতিটা আমরা মনে হয় ৫-৬ বছরের ভিতরে আমরা জানতাম পারতাম না। লক্ষ্মীপুরে বন্যার পানি নামতে শুরু করেছে, কিন্তু ডাকাতিয়া, ভুলুয়া, রহমতখালী নদী ও ওয়াপদা খালে অবৈধ দখল ও বাঁধের কারণে পানি নামার গতি খুবই কম। পানিবন্দী প্রত্যন্ত অঞ্চলে ত্রাণ ও সুপেয় পানির সংকট থাকায় বিপাকে বানভাসী। ফারিহা ইসলাম মিম, নিউজ ডেস্ক, দেশ টিভি। উজানে অতিবৃষ্টি এবং কোনো আগাম সতর্কতা ছাড়াই ভারত বাঁধ খুলে দেয় আকস্মিক বন্যা কবলিত হয়ে পড়ে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের ১১টি জেলা। নোয়াখালী, লক্ষ্মীপুর সহ অন্যান্য জেলাগুলো থেকে পানি ধীরে নেমে গেলেও এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি জনজীবন। যদিও বন্যা নিয়ে কিছুটা স্বস্তির সংবাদ জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। বিস্তারিত কায়েস রাহাতের প্রতিবেদনে। গত ২০ আগস্ট হঠাৎই বন্যার কবলে পড়ে দেশের ১১টি জেলা। কোন রকম আগাম সতর্কতা ছাড়াই ত্রিপুরার ডম্বুর বাঁধ খুলে দেয় স্মরণকালের সবচেয়ে বড় মানবিক বিপর্যয়ে পড়ে দেশের লক্ষাধিক মানুষ। ইতোমধ্যে আক্রান্ত এলাকাগুলো থেকে নামতে শুরু করেছে বন্যার পানি। এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ড বলছে, বাংলাদেশের নদীগুলো ইতোমধ্যে বিপদসীমার নিচে প্রবাহিত হচ্ছে। উজানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই জানিয়ে বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে বলে জানান তারা। আজকে সকালের তথ্য অনুযায়ী আমাদের দেশের সবকটা নদীর পানির বিপদসীমার নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে এবং উজানে তেমন কোনো কোথাও অতি ভারী বা ভারী বৃষ্টিপাত পরিলক্ষিত হয়নি, যে কারণে আগামী ২৪ ঘন্টা ৪৮ ঘন্টা পর্যন্ত দেশে নদীর সময় বিপদসীমার নিচে প্রবাহিত হবে এবং পানির সমতল সামগ্রিকভাবে হ্রাস পাচ্ছে। এদিকে আবহাওয়া অফিস জানায়, আগামী ৪৮ ঘন্টায় দেশের উত্তর ও উত্তর পূর্বাঞ্চল তথা রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ, সিলেট অঞ্চলে বৃষ্টি হলেও ভারী বর্ষণের শঙ্কা নেই। আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। আর এছাড়া রাজশাহী, ঢাকা, খুলনা এবং বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এটা জনজীবনে খুব বেশি উল্লেখযোগ্য প্রভাব পড়বে এ ধরনের কোনো সম্ভাবনা আপাতত নেই। নদীর পানি নেমে যাওয়া এবং উজানে বৃষ্টিপাত কমায় ধীরে ধীরে উন্নতি হচ্ছে বন্যা পরিস্থিতির, কিন্তু এরই মাঝে হারিয়ে গেছে ৫৯টি তরতাজা প্রাণ। তাই বন্যা মোকাবেলায় ভারতের সাথে দ্বিপাক্ষিক সমঝোতা, নদীর নাব্যতা ফিরিয়ে আনা সহ যথাযথ পূর্ব প্রস্তুতি এখন সময়ের দাবি। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা। টানা বৃষ্টি ও উজানের ঢলে এবছর সৃষ্টি হয় স্মরণকালের ভয়াবহ বন্যা। সেই সঙ্গে ভেসে গেছে মৌলভীবাজারের কৃষকের স্বপ্ন। ফসলি জমি তলিয়ে যাওয়ায় পচে গেছে। চরম দুর্ভোগে প্রান্তিক কৃষকরা। সালে ইলাহি কুঠির তথ্য চিত্রে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট। মৌলভীবাজারের কুলাউড়া, রাজনগর, কমলগঞ্জ ও সদর উপজেলায় মনু ও ধোলাই নদীর বাঁধ ভেঙে বানের পানিতে ডুবছে প্রান্তিক কৃষকের স্বপ্ন। এরই মধ্যে নামতে শুরু করেছে পানি। জেলার ৪৭ ইউনিয়নের ৪০,০০০ হেক্টর জমিতে স্পষ্ট বানের ক্ষত। কোথাও কোথাও পচতে শুরু করেছে ধান। মাঠের পর মাঠ নষ্ট হয়েছে ফসল। যত দূর চোখ যায় দৃশ্যমান কৃষকের কষ্ট। আলবা বানি ১৫০০ টাকা, তাকে ২০০০ টাকা খরচ, এবং আলি হুরানি ৫০০ টাকা, এবং সার, বীজ, কীটনাশক এগুলো আরো ২০০০ টাকা যায়। আলি হুরিয়া রুয়া আরো ২০০০ টাকা, প্রায় ৬-৭ হাজার টাকা কেয়ারের তলে যায়। এখন সব কিছু ফানিয়ে লিয়া গেছে, এখন আমরা খাইমু চলমু গিলা খান। এই ধানগুলা তোলার মতন পরিস্থিতি নাই, এই ধান ফসিয়া দুর্গন্ধ হইছে। পানি যাওয়ার পরে আমরা কিছু আশায় আসলাম যে মনে করেন কিছু আমরা ক্ষেত কৃষি বাঁচবো, কিন্তু এখন বাঁচার কোনো
কতই আমরা দেখলাম না, দিন দিন খালি ওখান পচিয়া যাইতে আছে। এরই মধ্যে 14,000 হেক্টর রোপা আমন ধান পচে গেছে। নতুন করে আবারও রোপা আমন চাষ করার সময়ও শেষ। তাই চলতি মৌসুমে ক্ষতিগ্রস্ত কৃষকের অভাব আর সংকট চরম মাত্রায় পৌঁছানোর আশঙ্কা তাদের। হাল পাইলাম, রোয়া রইলাম, ধান ফেলাইলাম, আলি ফেলাইলাম, সবগুলা ক্ষেত করিয়া 25,000 20 টাকা খরচ হয়েছে। এখন কোনো একটা পয়সা পাইছে না, আর এগুলাটা ইয়া সব ফসিয়া একবারে গোবর হইয়া গেল। এই পানি আইয়া আর আমরা একবারে সব ধান লইয়া গেছে। পানি আওয়ার পরে এই ধানটা নষ্ট হয়ে গেছে কি, তখন যেন আমরা ক্ষেত কর্ম এর সময় নাই, সারা ধান নষ্ট হয়ে গেছে কি। 3 বারের বন্যায় জেলায় প্রায় 187 কোটি টাকার আমন চাষাবাদ নষ্ট হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা করে কৃষি পুনর্বাসনের কাজ চলছে বলে জানান এই কর্মকর্তা। আমাদের প্রায় 14,000 হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। আমাদের রূপমানের লক্ষ্যমাত্রা ছিল 1,01,000। বন্যার পূর্বে 86,000 জমিতে রোপণ হয়েছিল। আমরা ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা তৈরি করছি। বন্যার শেষ পর্যন্ত ক্ষতিগ্রস্ত ফসলি জমির পরিমাণ আরও বাড়বে বলে আশঙ্কা করছে কৃষি বিভাগ। নিউজ ডেস্ক, দেশ টিভি। বন্যা পরিস্থিতির খবরাখবর জানবো দর্শক। সবশেষ খবর জানাতে নোয়াখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাওলা সুজন। সুজন, নোয়াখালীর বর্তমান চিত্র এখন কেমন দেখছেন, আর পানি কমতে শুরু করেছে কিনা, সবশেষ কি পরিস্থিতি জানাবেন আমাদের। লিনিয়া বলছিলেন বন্যা ও বন্যা পরবর্তী নোয়াখালীর কথা। তো নোয়াখালীর যদি বন্যা পরিস্থিতি এখন বলতে হয়, এই মুহূর্তে পানি অনেকটাই নেমে গেছে, বিশেষ করে জেলা শহরে পানি প্রধান সড়ক থেকে নেমে গিয়েছে, কিন্তু তারপরও কিছু কিছু নিচু এলাকায় এখনো পানি রয়েছে, কিছু নিচু এলাকা পানি রয়েছে। যেসব এলাকা আসলে আপনি একটি তথ্য জানিয়ে রাখতে চাই, ভৌগোলিকভাবে নোয়াখালী একটু নিচু এলাকা, তো এখানে সামান্য বৃষ্টি হলেও কিন্তু পানি এমনিতে জমে যায়, জলাবদ্ধতা সৃষ্টি হয়। তো এই বছর সে স্মরণকালের যে বন্যার কারণে নোয়াখালীতে অলিতে গলিতে নোয়াখালীতে 8টি উপজেলা বন্যা আক্রান্ত হয়েছে। তো বন্যার পানি নামছে, তারপরও যে অভিযোগ রয়েছে যে জনসাধারণ জানাচ্ছে যে গ্রামে গঞ্জে নিচু যেসব এলাকা রয়েছে সেগুলোতে পানি আস্তে ধীরে নামছে। তো আমি যদি বন্যা পরবর্তী একটু ক্ষয়ক্ষতির কথা বলতে চাই, সেটি হচ্ছে যে নোয়াখালীতে এ পর্যন্ত প্রায় যে জেলা এলজিডি যে স্থানীয় সরকার প্রকৌশল সূত্রে যেটি জানতে পেরেছি, যে তারা জানিয়েছে যে নোয়াখালীতে এ পর্যন্ত তাদের প্রায় 2,000 কিলোমিটারের উপরে রাস্তা একেবারে পানির নিচে থাকায় নষ্ট হয়ে গেছে। একই সাথে ব্রিজ কালভার্ট অনেকগুলো তাদের ক্ষতি হয়েছে। আসলে পানি আরো নেমে গেলে যা সম্পূর্ণ তথ্য আরো জানাতে পারবে বলে তারা জানিয়েছেন। একই সাথে জেলা মৎস্য অফিস জানিয়েছে জেলাতে প্রায় 85,000 মাছের খামার, মাছের ঘের সম্পূর্ণরূপে পানিতে তলিয়ে যাওয়ায় মাছ ভেসে গিয়েছে। তো এতে প্রায় 616 কোটি টাকার মতো একটা লোকসান আশা করা হচ্ছে মৎস্য খাতে। মৎস্য অফিস এটাও জানিয়েছেন যদি যে পানি নামার ফলে যে সত্যিকার যে চিত্র ফুটে উঠবে, তা আসলে অনেক শিক্ষিত তরুণ যুবক পথে বসার মতো উপক্রম হবে, তাদের ভবিষ্যৎ নিয়ে একটা অনিশ্চয়তা দেখা দিবে। আর জেলা কৃষি অফিস সম্প্রসারণ অফিস জানিয়েছে যে জেলাতে এই পর্যন্ত তাদের হিসাবে 51,000 হেক্টর জমির ফসল সম্পূর্ণরূপে পানিতে থাকায় নষ্ট হয়ে গিয়েছে। তো এতে যে আমন ধানের মৌসুম নিয়ে সামনে সংকট রয়েছে এবং শাকসবজির মাঠ নষ্ট হয়ে যাওয়ায়, পানিতে থাকায় সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাওয়ায় যে সামনে যে সবজির যে মৌসুম আসছে, সবজির একটা ঘাটতি দেখা দিতে পারে বাজারে। একই সাথে আমন ধানের মৌসুম ও আমনের সংকট দেখা দিতে পারে বাজার। আরেকটি তথ্য হচ্ছে যে নোয়াখালী জেনারেল হাসপাতাল সূত্রে যেটি জানতে পেরেছি, গত এক সপ্তাহ নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রায় 600-এর উপরে ডায়রিয়া রোগী ভর্তি হয়েছে। এছাড়া সাপে কামড়ের রোগী ভর্তি হয়েছে 200-এর উপরে। লিনিয়া, এ হচ্ছে নোয়াখালীতে বন্যা ও বন্যা পরবর্তী পরিস্থিতি নিয়ে নোয়াখালী থেকে সর্বশেষ। সুজন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, নোয়াখালী থেকে যুক্ত ছিলেন সহকর্মী সুজন। এদিকে বন্যার প্রভাবে বেড়েছে নিত্যপণ্যের দাম, এ বিষয়ে আরো জানবো দর্শক। লক্ষ্মীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম স্বপন। বাজার দর কেমন দেখছেন আজকের, আর বন্যা কতটা প্রভাব ফেলেছে বলে মনে করছেন সাধারণ ভোক্তা, ব্যবসায়ীরাই বা কি বলছেন এ বিষয়ে, বিস্তারিত জানাবেন।
লিনিয়া, আপনি যেমনটি জানতে চাচ্ছেন যে লক্ষ্মীপুরে স্মরণকালে ভয়াবহ বন্যায় 15-20 দিনের বন্যায় যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তার প্রভাব বাজারে কীরকম পড়ছে। আমি আপনাকে একটু জানিয়ে রাখি যে আমরা যে লক্ষ্মীপুর যে বাজারে রয়েছি, এই বাজারে যে শাকসবজি আসতো সেই শাকসবজি বেশিরভাগই লক্ষ্মীপুরে ভবানীগঞ্জ শহর চরাঞ্চল এলাকা থেকে এখানকার শাকসবজিগুলো এনে বাজারে বিক্রি করা হতো। আমরা এখানকার যে দোকানদার তাদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে আসলে লক্ষ্মীপুরে পানি ওঠার কারণে এবং শাকসবজি নষ্ট হয়ে যাওয়ার কারণে তারা এখন কুমিল্লার যে শাকসবজিগুলো আসে সেগুলো আনছে। এই শাকসবজি কুমিল্লা থেকে আনার কারণে যে তাদের যে পরিবহন খরচ এবং অন্যান্য কারণে এবং লক্ষ্মীপুরের ফসল নষ্ট হয়ে যাওয়ার কারণে এগুলোর দাম এখন বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে বর্তমান বাজারে টমেটোর দাম 160 টাকা করে বিক্রি, টমেটো 160 টাকা করে বিক্রি হচ্ছে, বরবটি সিম 120 টাকা, কলা 60 টাকা, তারপর কাঁচামরিচ 240 টাকা এবং অন্যান্য শাকসবজি প্রায় 40-50-60 টাকার দরে রয়েছে। তো যখনই এই সময় আসলে যে লক্ষ্মীপুরের যে শাকসবজি উৎপাদন হতো সেগুলো যদি বন্যা পানিতে নষ্ট না হতো প্রতি কেজিতে আরও 10 থেকে 20 টাকা কমে পাওয়া যেত। এছাড়াও যে লক্ষ্মীপুরের যে মৎস্য খামারে রয়েছে, বন্যায় বেশিরভাগই মৎস্য খামার পানিতে বেশি গেছে। এখন যে অবস্থা রয়েছে যে আসলে মাছের যোগানও কম রয়েছে এবং তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে যারা চাহিদাও কম রয়েছে। এখানকার শাকসবজির যে বাজার রয়েছে এখানে যেরকম যোগানটা কম এবং বন্যায় মানুষ 14 লাখ লোক পানিবন্দী হওয়ার কারণে তারা তার বাজারে আসতে না পারার কারণে এখানে যেরকম দ্রব্য কাঁচা বাজারে যোগান কম রয়েছে সেরকম ক্রেতাদের চাহিদাও কম রয়েছে। এছাড়া যদি আমি আপনাকে বলি যে গত 15 থেকে 20 দিনে লক্ষ্মীপুরে মোটা চাল প্রায় প্রতি বস্তায় 100 থেকে 150 টাকা করে বৃদ্ধি পেয়েছে। তবে এখানে পেঁয়াজ এবং রসুনের দাম 10 থেকে 20 টাকা করে কমেছে এবং আলু 5 টাকা দামে কমেছে। এছাড়াও রয়েছে যে মুরগির বাজারে যদি আমরা আপনাকে বলি যে লক্ষ্মীপুরে পোলট্রি মুরগি এখনও 170 টাকা করে বিক্রি হচ্ছে, যেটা বন্যার আগে ছিল 150 টাকা, এবং লেয়ার মুরগি সেটা 420 টাকা থাকলেও বর্তমানে 360 টাকা, 420 টাকা করে থাকলেও বর্তমানে 360 টাকা করে বিক্রি হচ্ছে। এছাড়া রয়েছে কক মুরগি, যেটা সোনালী কক, সেটা 280 টাকা করে বিক্রি হচ্ছে, আর যেটা লোকাল কালার ব্রাড সেটা হচ্ছে 250 টাকা দামে বিক্রি হচ্ছে। তো লক্ষ্মীপুরের সার্বিক বন্যা পরিস্থিতির কারণে লক্ষ্মীপুরে এখনও 14 লাখ লোক লক্ষ্মীপুরে 14 লাখ লোক পানিবন্দী রয়েছে এবং ফসল নষ্ট হওয়ার কারণে জিনিসপত্রের যেরকম যোগানও কম, চাহিদাও কম রয়েছে। লিনে এ ছিল লক্ষ্মীপুরের বন্যা পরবর্তী বাজারের খবর। স্বপন, ধন্যবাদ আপনাকে। দর্শক, লক্ষ্মীপুরের বাজার দর সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী স্বপন। এদিকে কুষ্টিয়ার পদ্মায় শুরু হয়েছে ভাঙন। পানি বাড়ার সাথে সাথে নদী তীরবর্তী এলাকাবাসীর স্বপ্ন বিলীন হতে চলেছে। বিশেষ করে পদ্মার ভাঙনে মিরপুর উপজেলার বাহিরচর, বহলবাড়িয়া, তালবাড়িয়া ইউনিয়ন এলাকার প্রায় 4 কিলোমিটার এলাকা জুড়ে বিলীন হচ্ছে ফসলি জমি। হুমকির মুখে পড়েছে বসতবাড়ি, সরকারি বেসরকারি স্থাপনা সহ কুষ্টিয়া ঈশ্বরদী জাতীয় মহাসড়কও। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। গত এক সপ্তাহ ধরে কুষ্টিয়ার পদ্মা নদীতে বাড়তে শুরু করেছে পানি। জেলার মিরপুর উপজেলার বাহিরচর, বহলবাড়িয়া, তালবাড়িয়া ইউনিয়ন এলাকা সহ ভেড়ামারা উপজেলার কয়েকটি ইউনিয়নে পদ্মার পানি বৃদ্ধির সাথে সাথে ভাঙছে নদী পাড়। আর এই ভাঙনে প্রায় 4 কিলোমিটার এলাকা জুড়ে বিলীন হচ্ছে ফসলি জমি। হুমকির মুখে পড়েছে বসতবাড়ি, সরকারি বেসরকারি স্থাপনা সহ কুষ্টিয়া ঈশ্বরদী জাতীয় মহাসড়কও। তাই আতঙ্কে দিন কাটাচ্ছে নদী পাড়ের মানুষ। আমরা সর্বস্ব হারাই ফেলছি প্রায়। এখন যে আমার সামনে যে বসত বাড়িগুলো আছে এগুলো এখন অনেক হুমকির মুখে। জাতীয় সড়কটা যদি ভেঙে যায় তাহলে আমার মনে হয় যদি কোনো সময় বন্যার পানি আসে আমার খুলনা বিভাগ পুরোটাই ডুবে যাবে। আমাদের বাড়ি ভেঙে যাচ্ছে, বাড়ি খুব আমরা কষ্ট ভিতরে আছি। এদিকে নদী ভাঙন রোধে তালবাড়িয়া সহ কয়েকটি ভাঙন এলাকায় স্থায়ী বাঁধ নির্মাণ প্রকল্পের অনুমোদন হলেও এখনো কাজ শুরু করেনি পানি উন্নয়ন বোর্ড। এতে ক্ষুব্ধ নদীপাড়ের মানুষ। তাই নদী ভাঙন রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণ সহ কার্যকরী ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। অন্তর্বর্তী সরকারের কাছে আকুল আবেদন যে এই যে বাজেট হয়েছিল এই বাজেটে অতি তাড়াতাড়ি এই বাঁধ নির্মাণ করতে হবে। এখন আমরা চাই এই গাংটা মেরামত করে শিশি ঢালাই দিয়ে কিংবা ব্লক দিয়ে এই গাংটা বাইরে দিলে সবচেয়ে ভালো হয়। যে বাজেট হয়েছে 1400 কোটি টাকা, এটা টেন্ডার হয়ে যাতে কাজ তাড়াতাড়ি হয়, এটা আমরা আপনাদের কাছে অনুরোধ।
আর এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন, পদ্মা নদীর ভাঙন রোধে 1472 কোটি টাকার একটি প্রকল্পের অনুমোদন হয়েছে। পানি কমার সাথে সাথেই কাজ শুরু করবেন ঠিকাদাররা। প্রায় 17টা প্যাকেজের আমরা ইতিমধ্যে কার্যাদেশ প্রদান করা নোয়া প্রদান করা হয়েছে এবং ঠিকাদার মোবিলাইজেশনের জন্য ইতিমধ্যে আমরা তাগাদা প্রদান করছি। এবং যেহেতু পানির মাত্রাটা বাড়ছে এবং পানি কমলে হয়তো তারা দ্রুত সময়ে তারা ম্যাটেরিয়ালস নিয়ে মজুত আছে, তারা পানি কমার সাথে সাথে তারা কাজ বাস্তবায়নের জন্য অগ্রসর হবে। নদী ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা না নিলে বিলীন হয়ে যাবে হাজার হাজার বিঘা ফসলি জমি, বসতভিটা সহ কুষ্টিয়া ঈশ্বরদী জাতীয় মহাসড়কের মতো গুরুত্বপূর্ণ সব স্থাপনা। তাই দ্রুত পদক্ষেপের দাবি স্থানীয়দের। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। দেখছেন সংবাদ সকাল। পোশাক কারখানাগুলোতে নিরাপত্তার পাশাপাশি স্থিতিশীলতা খুব জরুরি বলে মন্তব্য করেছেন বিজিএমইএ সভাপতি খন্দকার রফিকুল ইসলাম। রোববার রাতে রাজধানীর একটি হোটেলে বিজিএমইএ এর এক জরুরি মতবিনিময় সভায় তিনি একথা বলেন। ব্যবসায়ীদের এই সভায় তিনি বলেন, সোমবার থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় কারখানা খোলা রাখা হবে। শ্রমিকরা কাজে যাচ্ছে, কিন্তু বহিরাগতরা কারখানায় বিশৃঙ্খলা সৃষ্টি করছে, অসন্তোষ সৃষ্টির পায়তারা করছে। তিনি জানান, আশুলিয়া সহ সারা দেশের সব ফ্যাক্টরি খোলা থাকবে। লয়ার অথরিটি আমাদেরকে কালকে সর্বোচ্চ সহায়তা করবে, এই কমিটমেন্ট ওনারা দিয়েছেন। সেনাবাহিনী, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, বিজিবি, র্যাব সবাই আমাদেরকে কনফার্ম করেছেন যে কালকে সকাল থেকে ওনাদের সর্বোচ্চ স্ট্রেংথ দিয়ে আমাদের ফ্যাক্টরিগুলি যেন আমরা চালু রাখতে পারি সেই ব্যাপারে অ্যাকচুয়ালি আমরা বসেছিলাম এবং আমরা আশ্বস্ত যে ওনারা আমাদেরকে কালকে থেকে সম্পূর্ণ সাপোর্ট দিবেন। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নিষেধাজ্ঞার কারণে 9টি ব্যাংকের উপর গ্রাহকদের আস্থা কমবে বলে মনে করেন অর্থনীতিবিদরা। এর উপর কেন্দ্রীয় ব্যাংক নগদ অর্থ সহায়তা কমালে দীর্ঘমেয়াদে এসব ব্যাংক ক্ষতিগ্রস্ত হবে বলেই মনে করেন তারা। পরিস্থিতি উত্তরণে সমস্যা চিহ্নিত করে সমাধানের পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। বিস্তারিত ইফতেখার রেজার রিপোর্টে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নিষেধাজ্ঞার আওতায় থাকা ব্যাংকগুলো হলো ন্যাশনাল ব্যাংক, পদ্মা ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক ও এস আলম গ্রুপের মালিকানাধীন ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও বাংলাদেশ কমার্স ব্যাংক। এসব ব্যাংককে নগদ অর্থ সহায়তাও কমিয়েছে বাংলাদেশ ব্যাংক। অর্থনীতিবিদরা বলছেন, শুধু চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ লেনদেন বন্ধ করে দিলেও এর প্রভাব পড়বে ব্যাংকের দেশি বিদেশি সব গ্রাহক ও লেনদেনকারীদের উপর। জাতীয়ভাবেও পড়বে নেতিবাচক প্রভাব। এই ব্যাংকগুলোর সাথে যারা এলসির সাথে জড়িত বহির্বিশ্বের ব্যাংকগুলা, তারাও কিন্তু পরবর্তীতে আর কোনো ধরনের এলসিও গ্রহণ করবে না। অর্থনৈতিক কর্মকাণ্ড থেকে এই সমস্ত ব্যাংকগুলা যখন বঞ্চিত হবে, তখন কিন্তু এই সমস্ত ব্যাংকগুলা আরও দুর্বল হয়ে যাবে। পরিস্থিতি উত্তরণে আর্থিক সহায়তা না কমিয়ে সমস্যা খুঁজে বের করে সমাধানের উপর জোর দিচ্ছেন তারা। এজন্য পরিচালনা পর্ষদ ঢেলে সাজানোর পরামর্শ তাদের। আসলে এই ব্যাংকগুলার পিছনে, লুটপাটের পিছনে যে সমস্ত ব্যক্তিগুলা রয়েছে, সেই সমস্ত ব্যক্তিগুলাকে চিহ্নিত করা এবং তাদের কাছ থেকে কিভাবে অর্থটা পুনরুদ্ধার করা যায়, যতটুকু সম্ভব সেটা দিয়ে কিভাবে ব্যাংকগুলাকে বাঁচিয়ে রাখা যায় সেটার দিকে নজর দেওয়া। দেশের অর্থনীতিকে চাঙ্গা করা এবং পাচার করা অর্থ ফিরিয়ে আনতে কমিশন গঠন করে সংশ্লিষ্ট দেশের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনার পরামর্শ দেন তারা। ইতিমধ্যে প্রায় 1000-এর মতো ফাইল তৈরি হয়েছে, যেটা দুদক এবং বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট তারা যৌথভাবে এই কাজগুলো করেছে। এখন সেই ফাইলগুলো আলোর মুখ দেখা দরকার। যে দেশগুলোতে গেছে, যে ব্যাংকগুলোতে অর্থ চলে গেছে বা যে অর্থগুলো বিনিয়োগ হয়ে গেছে বিভিন্ন জায়গাতে, তো সেইগুলো ট্রেসেবল হতে হবে এবং ওই দেশের সরকারের এবং কেন্দ্রীয় ব্যাংকের ওই পেপারগুলোকে অ্যাকসেপ্ট করতে হবে। এইভাবে যদি হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা এই ফেরত আনার প্রক্রিয়াটা শুরু করতে পারবো। আর্থিক খাত সংস্কারে 2 থেকে 3 বছর সময় লাগবে বলেও মত দেন অর্থনীতিবিদরা। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা। রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে আবেদনের শুনানি 21 অক্টোবর। পৃথিবীর কোথাও কোনো রাজনৈতিক দলকে এভাবে নিষিদ্ধ করা হয়নি বলেও দাবি করেন দলটির আইনজীবী শিশির মনির। সাবরিনা মজুমদারের রিপোর্ট।
2013 সালের 1 আগস্ট রিট আবেদন নিষ্পত্তি করে জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করে বাতিলের রায় দেন হাইকোর্ট। এরপর 2018 সালের 7 ডিসেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। পরবর্তী সময়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করে জামায়াতে ইসলামী। তবে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিল শুনানিতে জামায়াতের মূল আইনজীবী উপস্থিত না থাকায় 2023 সালের নভেম্বরে আদালত ডিসমিস ফর ডিফল্ট বলে আপিল আবেদনটি খারিজ করে দেন। এর ফলে রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিলের রায় বহাল থাকে। রবিবার নিবন্ধন বাতিলের মামলা পুনরুজ্জীবনের জন্য চেম্বার জজ আদালতে আবেদন করেন জামায়াতের আইনজীবী শিশির মনির। যে আপিল মামলাটি ডিসমিস ফর ডিফল্ট হয়েছিল এইটারই পুনরুজ্জীবনের আবেদন করা হয়েছিল। অনারেবল জাজ ইন চেম্বারে আমরা বলেছি যে সমস্ত কারণে একটি মামলাকে পুনরুজ্জীবন করা যায় এটা আপিলের ডিভিশনের রুলস 20-তে বর্ণনা করা আছে। এই রুলস 20 অনুযায়ী আমরা দরখাস্ত করেছিলাম, সেই দরখাস্ত শুনানি হয়েছে। ধর্মীয় কারণে কোনো দলকে নিষেধাজ্ঞা দেওয়ার এখতিয়ার কারণেই এটি সংবিধান পরিপন্থী বলে যুক্তি তুলে ধরেন দলটির আইনজীবী। ধর্মীয় আচার আচরণের ভিত্তিতে পরিচালিত কোনো রাজনৈতিক দল পৃথিবীর কোথাও নিষিদ্ধ করা হয় না এবং জামায়াত ইজ এ ডেমোক্রেটিক পলিটিক্যাল পার্টি। বাংলাদেশের সকল পার্লামেন্টে জামাতের রিপ্রেজেন্টেশন ছিল। এইভাবে কোনো কাউকে নিবন্ধন থেকে বাতিল দেওয়ার কোনো কারণ থাকতে পারে না। এটি গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ 1972-এর পরিপন্থী, বাংলাদেশের সংবিধানের পরিপন্থী। 21 অক্টোবর আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হওয়ার কথা রয়েছে। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। দেশে বর্তমানে খাদ্যের কোনো সংকট নেই, সরবরাহ পরিস্থিতিও ভালো বলে জানিয়েছেন খাদ্য সচিব ইসমাইল হোসেন। এদিকে বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ জানান, বর্তমানে নিত্যপণ্যের দাম সন্তোষজনক অবস্থায় আছে। সচিবালয়ে আলাদা অনুষ্ঠানে এসব কথা জানান তারা। তৌফিক মাহমুদ মুনার রিপোর্ট। গেল 8 আগস্ট ছাত্র জনতার অভ্যর্থনের মধ্য দিয়ে ক্ষমতায় আসে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার। দায়িত্ব গ্রহণের শুরুতেই 11 জেলায় আকস্মিক বন্যা পরিস্থিতি মোকাবেলা করতে হচ্ছে সরকারকে। এমন পরিস্থিতিতে রোববার দুপুরে দেশের অভ্যন্তরীণ খাদ্য সংগ্রহ, মজুদ সহ সার্বিক খাদ্য পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে আসেন খাদ্য সচিব। জানান, আগামী 3 মাস দুর্গত এলাকায় ওএমএস এর মাধ্যমে চাল আটা বিক্রি করা হবে। রেগুলার যে জেলাগুলোতে ওএমএস দেই, এর বাইরে এডিশনালি ওর ইউনিয়ন সংখ্যার উপর বিবেচনা করে, জনসংখ্যার উপর বিবেচনা করে এই 81 আরও 230টা কেন্দ্রে 3 মাস স্পেশাল ওএমএস চালাবো। এটা স্পেশাল একটা বরাদ্দ থেকে আমরা একদম ইউনিয়ন পর্যায়ে, এটি কখনো ওএমএস এরকমভাবে কখনো হয় নাই, এটা একদম ইউনিয়ন পর্যায়ে। তবে ওই ইউনিয়নটা আমরা ঠিক করছি না, এরপরেও আমরা অ্যাসেসমেন্ট করছি কৃষি মন্ত্রণালয় সহ। আপাতত এই মুহূর্তে সাধারণ মানের কোনো চাল দেশের বাইরে থেকে আমদানি করার সরকারের কোনো পরিকল্পনা নাই। যদি ইমার্জেন্সি হয় আপনাদেরকে জানাবো, সে কেন করছি সেটাও জানাবো। এখন এই মুহূর্তে কেনার আমাদের কোনো সিদ্ধান্ত নেই। এদিন বিকালে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে পোল্ট্রি ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। পরে তিনি গণমাধ্যমকে জানান, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর নিত্যপণ্যের দাম সন্তোষজনক পর্যায়ে নেমে এসেছে। জিনিসপত্রের দাম একেবারে খুব খারাপ বা হতাশাব্যঞ্জক না। আমরা যেটা করছি, এটা আপনারা এতদিনের জিনিস, এটা আগেই বললাম, বাংলাদেশ কোনো জিনিস বাড়লে ওটাতে কমানোর অনেকগুলো ফ্যাক্টর থাকে। তো এটা শুধু উৎপাদন খরচ না, অনেক রকম নেক্সাস যেটা এটার সাথে এটার ইস্যু থাকে, ওটাতে একটু সময় লাগে। তবে খুব খারাপ যে একেবারে তা না, যে হতাশায় কমে একদম লোকজন ইস্যু করতে পারছেন, সেটা আমি মনে করি না। আমার মনে হয় মোটামুটি সন্তোষজনক অবস্থা আছে। এটা যেন আরও সন্তোষজনক বেটার হলো, আরও যেন সুখ হয়, লোকজন আরো কমফোর্টেবল হয়, সেটা আমরা চেষ্টা করি। দেশে জ্বালানি তেলের খরচ কমানোর ফলে ডিম ও মুরগির দাম কমবে বলেও আশা করেন বাণিজ্য উপদেষ্টা। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ সকাল। লালমনিরহাটের প্রায় 18 লাখ মানুষের চিকিৎসার একমাত্র ভরসাস্থল লালমনিরহাট সদর হাসপাতাল। সম্প্রতি 100 থেকে 250 শয্যায় হাসপাতালটিকে উন্নীত করা হলেও পূর্বের জনবল দিয়েই চলছে সকল কার্যক্রম। ফলে নানা সংকটে সেবা নিতে আসা রোগীরা পড়েছেন চরম ভোগান্তিতে। প্রশ্ন উঠছে সেবার মান নিয়েও। লালমনিরহাট থেকে সহকর্মী জামাল বাদশার রিপোর্ট।
প্রায় ২০ লাখ মানুষের চিকিৎসা সেবার একমাত্র আশ্রয়স্থল লালমনিরহাট সদর হাসপাতাল। তবে নানা সংকটে ধুঁকছে এই হাসপাতাল, মিলছে না কাঙ্ক্ষিত সেবা। হাসপাতালটিকে ১০০ থেকে ২৫০ শয্যায় উন্নীত করা হলেও বাড়ানো হয়নি লোকবল। নির্মিত নতুন ভবনটিও চালু হয়নি পুরোদমে, তাই কাটছে না বেড সংকট। হাসপাতালে ৪১ জন চিকিৎসক পদের বিপরীতে কাজ করছেন মাত্র ১৯ জন চিকিৎসক। এছাড়া নার্স, তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের মোট ৫৮টি পদেই নেই কোনো নিয়োগ। সেবার মান নিয়েও প্রশ্ন তুলছেন রোগী ও স্বজনরা। একজন ডক্টর আমাদেরকে দেখেন, তাই অনেক বড় লাইন থাকে একটা রুমের মধ্যে, আর আসতে গেলে প্রায় ১ থেকে ১.৫ ঘন্টা এরকম টাইমও লাগে। বেড পাই নাই, আর অবশ্যই বেড চাচ্ছিলাম, তো বলছে যে বেড নাই। রুগী নিয়ে আসি, এই যে মনে হয় সিঁড়ির নিচে শোয়াইছে। ৪ দিন থেকে বেড নাই, কিন্তু অসুবিধা আছে থাকতেই, মাছি ময়লা। দীর্ঘ ৫ দিন ধরে এখানে আসছি, কিন্তু আমি এখানে সুচিকিৎসা পাচ্ছি না। পর্যাপ্ত চিকিৎসক না থাকায় আউটডোরে রোগীর চাপ থাকলেও চাহিদা মতো সেবা দেওয়া সম্ভব হচ্ছে না বলে জানান এই কর্মকর্তা। আমাদের এখানে চিকিৎসক মেডিকেল অফিসারের পদ আছে ১৭টি, 18টি পদ আছে। এর ভিতরে পদায়িত আছে মাত্র 7 জন। এই 7 জন মেডিকেল অফিসার দিয়ে আমাদের আউটডোর, ইনডোর এবং এমার্জেন্সিকে সামাল দিতে হচ্ছে। এতে আমাদেরও চিকিৎসকদের কষ্ট হচ্ছে এবং রোগীদেরও ভোগান্তি হচ্ছে। সংকটের সব বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে দাবি করেন হাসপাতালের তত্ত্বাবধায়ক। আমাদের চিকিৎসক সংকটের কারণে আমরা রোগীর সেবা দিতে হিমশিম খাচ্ছি। এছাড়াও পরিচ্ছন্নতা কর্মীর স্বল্পতার কারণে হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা বেশ কঠিন হয়ে যাচ্ছে। আর আমরা সব বিষয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেছি আমাদের এই জনবল সংকটের কথা। ১৯৬৪ সালে মাত্র ১০ শয্যা নিয়ে চালু হওয়া হাসপাতালটি ধাপে ধাপে ২৫০ শয্যায় উন্নীত করা হয়। এখন শুধু মানসম্মত সেবা পাওয়ার অপেক্ষায় স্থানীয়রা। জামাল বাদশাহ, দেশ টিভি, লালমনিরহাট। দেখছেন সংবাদ সকাল।